নমস্কার। আড্ডা 24/7 WBCS টপার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমার নাম তমগ্ন ঘোষ। আজকে তোমরা নিশ্চয়ই দেখেছো যে বিশ্বের দুখানা ঘটনা, যেটা বিশ্বের জ্বালানি মানচিত্র বা অয়েল ম্যাপটাকে মোটামুটি বিরাটভাবে একটা শক দিয়েছে। কি হয়েছে, কেন হয়েছে, ইরান ইসরায়েল ইউএস ওয়ার, হরমুজ প্রণালী বন্ধ করা, সেই সমস্তগুলো ছোট ছোট করে আলোচনা করব আজকে। তবে আজকের আমার আলোচনার মূল বিষয়বস্তু কিন্তু জিও পলিটিক্স নয়। সেটার জন্য অবভিয়াসলি আমাদের সিনিয়র ফ্যাকাল্টি শুভদীপ স্যারের স্কিল বাংলা চ্যানেল তোমরা নিশ্চয়ই ফলো করো, দেখতে পারো, সেখানে খুব সুন্দর করে এক্সপ্লেন করেন ওখানে। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ওভারঅল এটার সঙ্গে ইকোনমি, তেলের দাম কি হচ্ছে, পেট্রো ডলার কি, এই জাতীয় জিনিসকে আমরা আলোচনা করব, যাতে কিভাবে জ্বালানি বা অয়েল বা ক্রুড অয়েল মানে অপরিশোধিত তেল কিভাবে একটা ইকোনমির বিরাট বড় অঙ্গ, সেটাও তোমরা বুঝতে পারবে এবং কি সমস্যা, তো সেইভাবে আমরা এগোবো। প্রথমেই বলে রাখি, এই সেশনটায় আমি একটু ডিটেলে পড়াবো, একটু হয়তো ভিডিওটা তোমার এক্সপেকটেশনের থেকে হয়তো একটুখানি বেশি বড় হতে পারে। তো চলো শুরু করা যাক। প্রথমেই আজকে সবথেকে বড় খবর যে ইরান কি বলেছিল। ইরান বলেছে হরমুজ প্রণালী কিন্তু ভারতের জন্য উন্মুক্ত, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইউরোপের অন্যান্য দেশের জন্য এটা বন্ধ। অ্যাট দ্য সেম টাইম মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কি বলা ছিল যে প্রথমে তো বলতো ইন্ডিয়াকে সেই ইউক্রেন যুদ্ধ সময় থেকেই যে বাবা তোমরা রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করো। এরপরে যখন আলটিমেটলি ইন্ডিয়া এবং ইউএস এর ট্রেড এগ্রিমেন্টটা হলো, তারপরে এই যে ব্যাপারটা চলে এলো যে আমরা কিন্তু ব্যান লাগিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু কিনো না। এমতো অবস্থায় এখন যখন এই স্ট্রেট অফ হরমুজ বন্ধ করার কথা হয়েছিল, তার কনটেক্সটে আমেরিকা বলল ওকে, যে সমস্ত জাহাজগুলো অলরেডি তেল নিয়ে রওনা দিয়ে দিয়েছিল, যারা অলরেডি মাঝ সমুদ্রে রয়েছে, সেই তেলটা কিনতে পারবে ভারত। অবভিয়াসলি তেল কি, এটা তো অপরিশোধিত তেল। এই তেলটার কি দরকার? রিফাইন করা দরকার। রিফাইন করে বিভিন্ন গ্রেডের জ্বালানি পদার্থ তৈরি হবে। তো সবার আগে ঝাঁপিয়ে পড়েছে কারা তেল কেনার জন্য? ভারতবর্ষের বিভিন্ন রিফাইনারিরা। এই মুহূর্তে কি হয়েছে, ফিগারগুলো দেখলেই বুঝতে পারবে যে ইতিমধ্যে 10 মিলিয়নের উপর ব্যারেল কেনা হয়ে গেছে। আর কি হয়েছে, আরব সাগর এবং বঙ্গোপসাগরে 15 মিলিয়ন ব্যারেলের উপরে তেল ওয়েট করেছে। সেমভাবে সিঙ্গাপুরের কাছে 7 মিলিয়ন ব্যারেলের উপরে তেল ওয়েট করে আছে। বিশেষজ্ঞদের মতে যে পার ডে 2 মিলিয়ন প্লাস করে যদি ইন্ডিয়া তেল কেনে, থিংস উইল বি ভেরি গুড। যখন ইউএস ব্যান করে দিয়েছিল ইন্ডিয়ার রাশিয়া থেকে তেল কেনা, তখন কিন্তু ম্যাঙ্গালোর রিফাইনারি এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনের লিমিটেডের রিফাইনারি তেল কেনা বন্ধ রেখেছিল। এখন যদিও তারা এই ব্যানটা উঠিয়ে যাওয়ার পরে, এবং এটা শুধুমাত্র 30 দিনের জন্য দিয়েছে, এরা হুড়মুড়িয়ে কেনা শুরু করেছে তেল। যদিও অফিসিয়ালি কোনো কমেন্ট আসেনি, কিন্তু বিভিন্ন অ্যানালিস্টদের রিপোর্ট সবকিছু থেকে এটা পরিষ্কার যে এরা তেল কিনছে যে মুহূর্তে আমেরিকা ব্যানটা তুলে দিয়েছে। চলো, এই হচ্ছে কার্ভ। আগে বেশি ছিল, কেনা হচ্ছিল, তারপরে পুরোটা বন্ধ ছিল ফেব্রুয়ারি মাঝামাঝি অবধি, ফেব্রুয়ারি শেষ অবধি। এখন আবার পিক নিচ্ছে রাশিয়ান তেলটা আসার। এবার একটুখানি আমরা চলে আসি আমাদের স্ট্রেট অফ হরমুজটা বোঝার জন্য। এইটা হচ্ছে স্ট্রেট অফ হরমুজ। এখানে হচ্ছে ইউএই, একটু বড় করে আশা করি দেখা যেতে পারে। এটা হচ্ছে ইউএই, এখানটায় ওমান, এদিকে সৌদি আরবিয়া, এদিকে হচ্ছে ইরান, আর এই হচ্ছে স্ট্রেট অফ হরমুজ। এই জায়গাটা, এই বাঁক মতো এই জায়গাটা, বেশি নয় জায়গাটা, একেবারেই বেশি নয়। জাহাজ চলাচলের জন্য বা এরকম কার্গো চলাচলের জন্য সেটার জন্য স্পেসটা খুব একটা বেশি নয়। তো এই হচ্ছে গল্প। আলটিমেটলি মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, ইসরায়েল, ভারত, খালি ভারত কিনতে পারবে, বাকি সবার জন্য বন্ধ। এটা খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট। এটার জন্য আমি আগের স্লাইডে আবার নিয়ে যাচ্ছি কেন এটা করছে। ফার্স্টলি অ্যান্ড ফোরমোস্টলি এখানটায় জিওপলিটিক্সের সঙ্গে ইকোনমিটা একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত, তাই জন্য বুঝতে হবে। প্রথম কথা, ইরানের সর্বোচ্চ সুপ্রিমো যিনি ছিলেন আয়াতুল্লাহ খামেনি, তাকে অলরেডি আমেরিকা মেরে ফেলেছে, এবং যে পরিমাণ বম্বিং আমেরিকা করতে পারে
ইরানের সে পরিমাণ ক্ষমতা নেই বম্বিং করার জন্য। তাহলে ইরান কি করবে? ইরান সেই পলিসিটাই করছে, আমি হাতে মারতে না পারি কিন্তু ভাতে মারবো। তাই কি করলো? তাই এই ইউএই, সৌদি, বাহরিন, ওমান, কাতার এই সমস্ত দেশের ওপরে ইরান কিন্তু বম্বিং করছে, আইদার বম্বিং করছে বা মিসাইল পাঠাচ্ছে বা ড্রোন অ্যাটাক করছে, চেষ্টা করছে বিভিন্ন রিফাইনারিকে ধ্বংস করার, যেটা হয়েওছে। তার জন্যই এই মিডল ইস্টের এই দেশগুলো, যেগুলোর একসময় স্ট্যাটাস ছিল সেফ হেভেন, কোনোদিন কোনো আক্রমণ হয় না, কিচ্ছু না, কোনো সমস্যা নেই, সুন্দর সুশীল জীবন, সেটা কিন্তু আজ সেই ইমেজটা ব্যাহত। এর এফেক্ট খানা কেন সেটা একটুখানি পরের দিকে বোঝাচ্ছি, আপাতত একটু ভুলে রাখলাম তো বুঝতে যাতে অসুবিধা না হয়। আচ্ছা, এখান থেকে একটুখানি অপরিশোধিত তেল ব্যাপারটা জিনিসটা কি, কি কি রকমের তেল হয় সেগুলো একটু ছোট্ট করে বলে রাখি, তাহলে একটুখানি কনটেক্সটটা বোঝাটা এবং ডাব্লিউবিসিএস বা ইউপিএসসি লেভেলে যখন প্রিপারেশন তোমরা করবে সেটার জন্য তোমাদের একটা ইন্টিগ্রেটেড লার্নিং এর মতো অনেকটা নলেজ থেকে যাবে। তো প্রথম কথা, জিনিসটা কি? অবভিয়াসলি ফসিল ফুয়েল। সেই প্রাচীন যুগে গাছপালা, হাতি, তিমি, ম্যামথ, যা যা প্রাণী ছিল মাটির তলায় চাপা পড়ে বছরের পর বছর ধরে চাপা পড়ে পড়ে আলটিমেটলি সেটা হয়ে গেছে ক্রুড অয়েল, বেসিক্যালি হাইড্রোকার্বন এবং অর্গানিক ম্যাটারের একটা কম্পোজিশন। এটাকেই আমরা কি করি? এটা আমরা অয়েল ওয়েল থেকে তুলে আনি, তুলে সেটাকে আমরা রিফাইন করি, রিফাইন করে ডিফারেন্ট ডিফারেন্ট জ্বালানি আমরা বানাই, পেট্রোল হোক, ডিজেল হোক, এক্সওয়াইজেড যা যা হয়। এবার এদের না অনেক রকম গ্রেড আছে, যেটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। এই কারণেই এখন এই স্লাইডটায় নিয়ে এলাম। প্রথম কথা, একটা গ্রেডকে নিয়ে আমরা বলি, সেটা হচ্ছে বেন্ট ক্রুড। বেন্ট ক্রুড ব্যাপারটা কি? নর্থ সি এর কাছাকাছি একটা জায়গা আছে বেন্ট অয়েল ফিল্ড, সেখান থেকে এই টাইপ অফ তেলটা পাওয়া যায়। সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে এর ডেন্সিটিটা কম, এর ঘনত্বটা অ্যাকচুয়ালি কম, এবং এর মধ্যে সালফারটা অনেক কম থাকে। যে জিনিসের ঘনত্ব কম সেই জিনিসকে ছেঁকে ছেঁকে যখন ডিফারেন্ট ডিফারেন্ট ম্যাটার তৈরি করা হবে সেটার জন্য সময়টা কম লাগবে। তার কারণ, প্রথম কথা, ঘনত্ব কম মানে জিনিসটার ট্রাভেল করানো, ট্রান্সপোর্ট করানোটা অনেক সহজ, তাই নয় কি? তোমাকে যদি 1 কেজি অ্যামাউন্ট অফ আটা আর 1 কেজি অ্যামাউন্ট অফ লোহা দেয়, ফিজিক্স আমরা তো এটাই পড়ি না, ভর তো সমান কিন্তু ভার আলাদা হচ্ছে, কিন্তু আমাদের লাগছে আলাদা কেন? ভর ভার আলটিমেটলি আমরা তো এটা জানি, ওয়েট ইজ ইকুয়াল টু এম ইন্টু জি, মাস তো সেম, গ্র্যাভিটিও সেম, কিন্তু তোমার লাগে কেন? আটার ইয়েতে আটাটা অনেকটা জায়গা নিয়ে থাকে, আর একটা লোহার যদি আমি ভাবি ডাম্বেল বা কিছু লোহার চাকতি, সেটা অনেক কম্প্যাক্ট হবে। তো এই হচ্ছে গল্প, জায়গা কম নেবে এবং ট্রান্সপোর্টটা ইজিয়ার। মেনলি 1970-এর দিকে আবিষ্কৃত হয়, এবং যেহেতু বেন্ট এতটা ভালো, বেন্টের ইকোনমিক ইম্প্যাক্ট খানা কি? এগুলো তো ফালতু কথা, তেল ঢেল হেনা তেনা এসব তো ঠিক, আসল ইকোনমিক ইম্প্যাক্ট খানা কি? এই যে সারা বিশ্বে তেল নিয়ে যা যা হয় না, তেলের হিসাব অনুযায়ী তেলের দাম বাড়া কমা, ব্যারেলের অনুযায়ী যা হয়, যা যা হয়, সেটার বেঞ্চমার্কটা হচ্ছে বেন্ট ক্রুড। দ্যাট ইজ আ মেন ইম্পর্টেন্ট পয়েন্ট। ওকে, চলো। তো এটা তো একটা হলো বেন্ট ক্রুড, এরকম আরো আছে, WTI আছে, দুবাই ক্রুড আছে, এবং আছে উডাল ক্রুড, যেটা রাশিয়া থেকে আমরা কিনি, ভারত হিসেবে আমরা যেটা কিনি। সরি, এর কি সমস্যা? বেন্ট ক্রুড যদি সব থেকে সুপিরিয়র কোয়ালিটির হয়, উডাল ক্রুড তার থেকে একটু কম ক্যাটাগরির, ভালো, নো ডাউট ভালো, কিন্তু মিডিয়াম ক্যাটাগরির। এর এপিআই গ্র্যাভিটিও মিডিয়াম, অবভিয়াসলি সালফার কন্টেন্ট আছে, কিন্তু সালফার কন্টেন্ট এমনিতে অনেক কিলোর থেকেই কম, কিন্তু উড়াল গ্রেডের ব্যাপারটা বেন্ট ক্রুডের মতো অতটা ভালো না। আচ্ছা, এইবার আসছে এই গল্পটা, এবার ফিরে আসছি আমাদের আগের কনটেক্সটে। তো উড়াল ক্রুড আমরা কিনছিলাম আগে, কিন্তু মাঝখানে বাদ ছাড়লো আমেরিকা বললো না, তোমরা কেনাকিনি করো না, ভালো কথা। তো যখন ওদের জিনিস বেচতেই পারছিল না, তখন ওরা কি বলছিল, আরে আমাদের তো এমনিতেই ব্যান হয়ে রয়েছে, আপনারা কম দামে নিয়ে নিন। তো সেই কম দামে নেওয়া হচ্ছিল, মানে ডিসকাউন্টে কিনছিলাম আমরা, ছাড় পাচ্ছিলাম,
কিন্তু এই যে হয়েছে এই কিছুক্ষণের মধ্যে এই যে ছাড়টা উঠিয়েছে, এবার এটা বিশালভাবে ট্রেড হচ্ছে এবং তার ফলটা কি দাঁড়াচ্ছে? তার ফলটা দাঁড়াচ্ছে যে এটা এবার ডিসকাউন্টে না, প্রিমিয়ামে বেচা হচ্ছে। এবার এটা প্রিমিয়ামে আসছে কিরকম ভাবে? যেমন লাস্ট মান্থ $15 থেকে $20 ছাড়ে বিক্রি হচ্ছিল, এখন $2 থেকে $4 প্রিমিয়ামে বিক্রি হচ্ছে। এবার আসছি এই সব কিছু নলেজকে একত্রিত করে কি হচ্ছে কেন হচ্ছে সেটা বোঝার জন্য। প্রথমে একটা দেখাই, এটা হচ্ছে পেট্রো ডলার। পেট্রো ডলার ব্যাপারটা কি? পেট্রোল এবং ডলারের একটা এই ইনফিনিটি সাইন যেমন রয়েছে না এখানে, এটা ইনফিনিটি সাইনের মতোই ব্যাপার, একটা অদ্ভুত যোগ যেটা এতদিন ধরে আমেরিকা এবং মিডল ইস্টের এই নেশনগুলো করছিল। আসল কথাটা কি? আসল কথাটা খুব সিম্পল। মিডল ইস্টের জায়গাগুলো যারা তেল তৈরি করবে, তেলটা বেচবে, আমেরিকা তেলটা কিনবে। আমেরিকা তেল কিনবে কি দিয়ে? ডলার দিয়ে। তাহলে এদের কাছে কি গেল? মানে এই মিডল ইস্টের দেশগুলোর কাছে আমেরিকান ডলার গেল। এবার ডলারটা ওরা কি করবে? সেই ডলারটাই ওরা রিইনভেস্ট করবে কোথায়? আমেরিকাতে, আমেরিকার স্টকসে, আমেরিকার বন্ডে, আমেরিকার ট্রেজারিতে। দিস ইজ পেট্রো ডলার। এই এক অন্তহীন সাইকেল, এই জন্য ইনফিনিটি সাইনটা দিয়েছি, এটা এক অন্তহীন সাইকেল ছিল, রাইট? খুব সিম্পল ব্যাপার না? আমার কাছে তেল আছে, মানে ধরে নাও ইউএই, সৌদি আরবিয়া, যা যা ব্যাপার স্যাপার যা যা দেশ আছে তাদের কাছে তেল রয়েছে, আমেরিকা জ্বালানির দরকার, আমেরিকা তেল কেনা দরকার। তো ডিমান্ড এবং সাপ্লাই মিট হচ্ছে, পয়সা দেবে কিসে? পেট্রোলে। এবার আমেরিকা বললো, আরে তোমার কাছে তো আমি পয়সা দেওয়ার জন্য পেট্রোল ডিজেল আমাকে তো বানাতে হবে, আমি তোমার থেকে ক্রুড অয়েল কিনবই, আমি তোমার টাকা দেবো কি করে, পেমেন্ট করবো কি করে? আমি ডলারে করবো। এবার তোমার কাছে ডলার গেলে তুমি করবে কি করে? তুমি ডলারটা নিয়ে করবে কি? কারণ ওই দেশের কারেন্সি তো আলাদা। এই জন্যই অফার যে চলে আসো না, আমাদের দেশেই চলে আসো, আমাদের এখানে ইনভেস্ট করো, তোমার ইনভেস্টমেন্ট আমার এখানেই করো না, অসুবিধা কি আছে? দ্যাট ইজ দ্য হোল থিং। এটাই হচ্ছে পেট্রো ডলারের গল্প। এবার আমি একটুখানি নিয়ে যাব ঠিক এই জায়গাটায়। এই কারণে একটু আগে বলেছিলাম যে একটুখানি পরে আবার এটাতে আসবো। কি দাঁড়ালো ব্যাপারটা? আমেরিকার কথা ছিল এদেরকে সেফ হেভেন রাখা, আমেরিকার দায়িত্ব ছিল। আমেরিকা সৌদি আরবিয়াকে বলতো, ডোনাল্ড ট্রাম্প অনেকদিন আগে বলেছিল যে ঠিক আছে, সৌদি আরবিয়াকে F-35 লাগবে, দিয়ে দিচ্ছি, যা লাগবে দিয়ে দিচ্ছি, তোমরা খালি ইনভেস্ট করে যাও। এইবার মিডল ইস্টের মধ্যে সেই ব্যাপারটা কিন্তু আর সেই আমেরিকার প্রতি ভরসাটা কিন্তু রাখার জায়গাটা নেই। সেটার জন্যই আমরা দেখেছিলাম বেশ কিছু দিন আগের ঘটনা, সৌদি আরবিয়া এবং পাকিস্তান একটা ডিফেন্স ট্রিটি করেছিল। যাই হোক, আজকে যখন ইরান বুঝলো যে আমেরিকার সঙ্গে আমি হাতে মেরে তো পারবো না, ওকে ভাতে মারি, তাই জন্য এদেরকে করলো অ্যাটাক। এই দেশগুলোকে করেছে বোম, মিসাইল, ড্রোন, অয়েল রিফাইনারিতে অ্যাটাক করেছে। এরা এখন আঘাতপ্রাপ্ত। এবার এদের মধ্যে কথা হচ্ছে, আমরা তো বাবা নিলাম টাকা এদের থেকে, আমরা তেলও বেচলাম, সেই টাকাটা আমরা নিজের মতো ইনভেস্ট করতে তো পারতামই, সেটা আমরা করিও, কিন্তু একটা হিউজ টাকা তো আমরা আমেরিকাতে ইনভেস্ট করি এই ভরসাতে যে আমেরিকা আমাদের রক্ষা করবে। আমেরিকা হয়ে বেড়ায় পৃথিবীর গুন্ডা, পৃথিবীর পুলিশ, সব জায়গায় পুলিশিং করে বেড়ায়, কিন্তু আমাদের আছে আজকে আমাদের দেখার কেউ নেই। এর ফলটা কি দাঁড়াচ্ছে? এইবার এরা বলছে, প্রথম কথা, আমাদের এখানে এই যে তেলটা তোমরা যেতে দিচ্ছে না ইরান, আমাদের অয়েলকে অ্যাটাক করছে, ইসরায়েল, ইউএসএ এখান বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলো এখান থেকে স্ট্রেট অফ হরমুজ থেকে পাস করতে পারবে না, তেলের জাহাজ আসতে যেতে পারবে না, তার উপরে ইরান বোম মেরে দেবে, তাহলে তো আমার ব্যবসা বন্ধ এবং আমি ক্ষয়ক্ষতিকেও সহ্য করছি। তাহলে আমি যখন সহ্য করছি, কোথা থেকে আমার সেটা ভরপাই করতে হবে। এবং এটা আমাদের যুদ্ধ নয়, অবভিয়াসলি এটা আমাদের যুদ্ধ নয়। যুদ্ধ কার? ইরানের সাথে। ইরান ভার্সেস কাদের? ইসরায়েল, ইউএসএর। তাহলে এবার আমাদের কি করণীয়? আমরা একটা কাজ করি, ইউএসএতে আমাদের যে ইনভেস্টমেন্ট আছে সেগুলোকে আমরা ধীরে ধীরে কমানোর কথা শুরু করি। সমস্যাটা এখানে হয়ে গেল। তো একদিকে ব্রেন্টের থেকে যেরকম যুদ্ধের কথায় যেরকম ভাবে লাভের লাভ হওয়ার কথা ছিল, সেটা তো ব্রেন্টের যাবার আর বাড়ছে দাম, কিন্তু আমেরিকার মার্কেটে এবার আস্তে আস্তে প্যানিকটা আসবে।
প্রথমে অল্প, তারপরে কিছুদিন বাদে আরো বাড়বে প্যানিকটা, যদি না যুদ্ধটা ঠিকঠাক তাড়াতাড়ি থামে। যুদ্ধের একটা একটা স্টেজে মাল্টিপল ভাবে বিভিন্ন পার্টি না ইনভলভ হয়ে যায়। ঠিক আমরা যদি মনে করে দেখি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, যারা ইতিহাসের স্টুডেন্ট তারা নিশ্চয়ই মনে করতে পারবে, হচ্ছিল যুদ্ধ নিজেদের মতো ইউরোপে, কিছুটা এশিয়াতে, হঠাৎ করে জাপান গিয়ে পার্ল হারবার আক্রমণ করলো, বাধ্য হলো আমেরিকা যুদ্ধে নামতে। যুদ্ধ অনেক সময় অনেক দেশ জড়িয়ে পড়ে। তো আপাতত এই নেগেটিভ সেন্টিমেন্ট এবং এই ওভারঅল যে ব্যাপারটা আসছে, তার জন্য ধীরে ধীরে আমেরিকার মার্কেটও রিপ্লিট করবে। এবার আসি আমাদের ইন্ডিয়ান সিনারিওতে। ইন্ডিয়ান সিনারিওতে দেখলে মে 2025-এ আমাদের গ্রাফটা ছিল এরকম, ম্যাক্সিমাম অয়েল যেটা আমরা করতাম সেটা রাশিয়া থেকে, তারপরে ইরাক, সো অন অ্যান্ড সো ফোর্থ, ইউএই, সাউদি, সবার থেকেই। এবার কিন্তু আমাদের গ্রাফটা একটু চেঞ্জ হয়ে গেছে। তখন রাশিয়া থেকে 33% কিনতাম, এখন আমরা 19.3%, অলমোস্ট 10%-এর মতো আমরা ডেফিসিট করিয়ে ফেলেছি। তো এই হচ্ছে আমাদের চেঞ্জ সিনারিও, জানুয়ারি মাসের ডেটা এটা। এবার তোমাদেরকে নিশ্চয়ই এই খবরটা দেখাবো, এটা তোমরা নিশ্চয়ই আগে দেখেছিলে, মিড জানুয়ারির খবর এটা। সেটা হচ্ছে আন্দামান নিকোবরের কাছাকাছি বিরাট একটা অয়েল ফিল্ড আছে, সেখানে প্রচুর পরিমাণ তেল আছে, এবং গায়ানা দেশটা যেটা রয়েছে সাউথ আমেরিকার, সেই দেশের সাইজের একটা অয়েল ফিল্ডের আছে। সেটা কিন্তু আমাদের পেট্রোলিয়াম মিনিস্টার অলরেডি বলেছিলেন। এই জায়গায় আমরা যদি এক্সপ্লোর শুরু করি, তাহলে আমাদের এই তেলের ব্যাপারে, বিকজ আমাদের যা অয়েলের রিকোয়ারমেন্ট, আমরা তার 90% আমরা ইম্পোর্ট করতে বাধ্য হই, মানে আমরা কিনি, আমদানি করি, আমরা বাইরে থেকে কিনতে বাধ্য হই, যেটার রিপোর্ট অলরেডি দেখালাম। তো আমরা যদি এরকম টাইপের, যেখানে আমাদের দেশের টেরিটরির মধ্যে রয়েছে, সেখান থেকে যদি আমরা এক্সপ্লোর করি, তাহলে আমাদের এই ব্যাপারে স্বনির্ভরতা অবভিয়াসলি আসবে। তো এই হলো আজকের ছোট্ট প্রতিবেদন। তোমাদের কেমন লাগলো জানিও, এবং এরকম জাতীয় আরও সেশন যদি তোমরা শুনতে চাও, সো লেট আস নো, এবং যদি সেশনটা সাবস্ক্রাইব করে রাখো, খুব ভালো লাগবে, এবং ভালো থেকো। চলো, ধন্যবাদ।